আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শিখন কৌশল থেকে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের বলে নিই যে দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ ক্লাস 12-এর বা দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন প্রথমেই 1 নম্বরে রয়েছে অনুবর্তন শিখন কৌশল। এই অনুবর্তন শিখন কৌশলে 2 ধরনের শিখন কৌশল রয়েছে। এটি হচ্ছে প্রাচীন অনুবর্তন, যেখানে প্যাভলভের পরীক্ষা রয়েছে, আর অন্যদিকে সক্রিয় অনুবর্তন, স্কিনারের পরীক্ষাটি রয়েছে। আবার অনুবর্তন শিখন কৌশলের মতোই আরেকটি ভাগ এই চ্যাপ্টারে রয়েছে, যার নাম বলা হচ্ছে সমস্যা সমাধান শিখন কৌশল। এই সমস্যা সমাধানমূলক শিখন কৌশলে 2টি তত্ত্ব রয়েছে। একটা হচ্ছে প্রচেষ্টাবলের শিখন কৌশল, আচ্ছা থর্নডাইকের পরীক্ষা, এবং অন্যদিকে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল ও তার পরীক্ষা। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। এই অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল আসলে কোন মনোবিদ্যার শাখা, সেই সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে আমরা যদি বলি যে মনোবিদ্যার শাখাকে বা স্কুল অফ সাইকোলজিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন বলা যেতে পারে কগনিটিভ সাইকোলজি, হিউম্যানিস্টিক সাইকোলজি, সাইকো অ্যানালাইসিস সাইকোলজি, বিহেভিয়ারিজম সাইকোলজি অ্যান্ড গেস্টাল্ট সাইকোলজি। অর্থাৎ গেস্টাল্ট সাইকোলজিরই একটি অংশ অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল। তো এই অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল নিয়েই আজকে আমাদের আলোচনার বিষয়। তো আমি প্রথমেই একটি প্রশ্ন ধরে আলোচনা করব, অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন যেভাবে পরীক্ষায় আসে সেইভাবে আমরা আলোচনা করব, এবং প্রশ্নের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ আমরা রাখব। তো প্রশ্নটি হলো অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে 2 নম্বরের, আর এর সঙ্গেই থাকবে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো 6 নম্বরের, অর্থাৎ 2+6 এই 8 নম্বরের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কী বা ব্যাপারটা কী। এই অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের আরেক নাম হচ্ছে সমগ্রতাবাদ শিখন কৌশল, বা গেস্টাল্ট লার্নিং। এই গেস্টাল্ট শব্দটি এসছে জার্মান শব্দ থেকে, যার অর্থ হলো আকার, অবয়ব বা প্যাটার্ন, সংগঠন, সমগ্রতা ইত্যাদি। তো এই গেস্টাল্ট তত্ত্বের প্রথমেই যার নাম উঠে আসে তিনি হচ্ছে ম্যাক্স ওয়ার্দাইমার, একজন জার্মান সাইকোলজিস্ট ছিলেন, মনোবিদ ছিলেন। তিনি 1880 থেকে 1943 ইউনিভার্সিটি অফ ফ্র্যাঙ্কফুর্ট ও ইউনিভার্সিটি অফ বার্লিনে প্রচুর গবেষণা করেছেন। তিনি সাধারণত প্রকৃতি নিয়ে গবেষণা করেছেন, নেচার অফ পারসেপশন নিয়ে তিনি গবেষণা করেছিলেন। পরবর্তী সময়ে তিনি নিউ ইয়র্কের নিউ স্কুল অফ সোশ্যাল রিসার্চ নামক প্রতিষ্ঠানেও কিন্তু তিনি গবেষণা করেন, এবং এই সময়ই আরও 2 জন জার্মান সাইকোলজিস্ট বা মনোবিদ তার সঙ্গে যুক্ত হলেন, যেমন ওলফগ্যাং কোহলার এবং কার্ট কপকা। এই ম্যাক্স ওয়ার্দাইমার এবং কার্ট কপকা এবং ওলফগ্যাং কোহলার, এদের 3 জনকে সমগ্রতাবাদী বা গেস্টাল্টবাদী বলা হয়। তো এই কোহলার তার পরীক্ষা থেকেই একটি নতুন শিখন তত্ত্বের আবিষ্কার করেন, যার নাম দেওয়া হয় ইনসাইটফুল লার্নিং বা লার্নিং বাই ইনসাইট, যাকে আমরা বাংলায় বলি অন্তর্দৃষ্টিমূলক শিখন। এই গেস্টাল্ট শব্দটি কোনো ব্যক্তি বিশেষের নাম নয়। গেস্টাল্ট হচ্ছে একটি সংগঠনের নাম, যেখানে
ম্যাক্স ওয়ার্দাইমার, ওলফগ্যাং কোহলার এবং কার্ট কফকা যুক্ত ছিলেন। তো তাদের মতে সমগ্রতাবাদ বা অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো একটি সমস্যা সমাধানমূলক শিখন কৌশল। তো প্রাণী সমস্যামূলক পরিস্থিতির স্বরূপ সামগ্রিকভাবে উপলব্ধি করার পর হঠাৎ করেই সমস্যার সমাধান করে ফেলে এবং তার জন্য প্রচেষ্টা এবং ভুলের প্রয়োজন হয় না, একই বলে অন্তর্দৃষ্টি। অর্থাৎ গেস্টাল মনোবিদদের মতে বা গেস্টালবাদীদের মতে প্রাণী যখন কোনো বিষয় বুঝতে চায় তখন সেটিকে ছোট ছোট একক হিসাবে বা খণ্ড খণ্ড একক হিসাবে না দেখে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে সমস্যামূলক পরিস্থিতি সমাধানের জন্য। আর এর ফলে হঠাৎ করেই যে প্রত্যক্ষণ হয় তাকে বলা হচ্ছে অন্তর্দৃষ্টি, আর তার ফলে যে শিখন হয় বা যে ধরনের শিখন হয় তাকে বলা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন। তাহলে অন্তর্দৃষ্টিমূলক শিখন ব্যাপারটা কি বোঝা গেল? অর্থাৎ খুব পরিষ্কারভাবে, খুব সংক্ষেপে যদি বলা যায় যে প্রাণী যখন কোনো সমস্যার সমাধান খোঁজার জন্য চেষ্টা করে তখন সে কোনো সমস্যাটিকে খণ্ড খণ্ডভাবে না ভেঙে তাকে যখন সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে এবং হঠাৎই যখন সেই সমস্যার সমাধান খুঁজে পায়, এই ধরনের শিখনকে আমরা বলছি অন্তর্দৃষ্টিমূলক শিখন। তো বর্তমান শিক্ষাক্ষেত্রে এই শিক্ষা সংক্রান্ত যেসব মূল নীতিগুলি অনুসরণ করা হয় এবং তাদের মধ্যে আমরা প্রথমেই দেখতে পাব যে সামগ্রিক থেকে আংশিক যাওয়ার নীতি, অর্থাৎ ফ্রম হোল টু পার্ট, এবং সমগ্রতাবাদী অন্তর্দৃষ্টি শিখন তত্ত্বের দ্বারা এই নীতির দ্বারা অন্তর্দৃষ্টিমূলক শিখন তত্ত্ব প্রভাবিত। এই নীতিটির মূল বক্তব্যই হলো যে কোনো বিষয়কে সামগ্রিকভাবে ছাত্রদের কাছে উপস্থাপন করা এবং তারপর অংশগুলি তাদের কাছে খণ্ড খণ্ড করে ব্যাখ্যা করা। আমরা যদি একটি উদাহরণ সহযোগে বোঝার চেষ্টা করি তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে একটি গাছের সামগ্রিক রূপটি শিক্ষার্থীর কাছে তুলে ধরার পর শিক্ষার্থী ওই গাছটি সম্পর্কে একটি সংগঠিত রূপ বা নকশা বা প্রতিরূপ অনুভব করে। শিক্ষক মহাশয় স্বাধীনভাবে এই শিক্ষার্থীদের নিজেদের মতো করে সমগ্র প্রতিরূপটি বা ইমেজটিকে অনুধাবন করতে সাহায্য করবেন। তারপর শিক্ষার্থীরা তাদের অন্তর্দৃষ্টি শিখনের দ্বারা শিক্ষার্থীদের গাছের মূল, কাণ্ড, লতা পাতা, ফল ইত্যাদি কোনটি কেমন তার স্বরূপ উপলব্ধি করতে পারবে। এই ধরনের বা এই জাতীয় শিখনকেই বলা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন। তো মোটামুটিভাবে আমরা এরকমভাবে বলতে পারি যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কী বা কাকে বলে। তাহলে আমরা এই বিষয়টি এখানে আমরা এরকম করে উল্লেখ করলাম। এরপরে যে প্রশ্নটি ছিল যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা যে বৈশিষ্ট্যটির কথা আমরা বলবো যে সামগ্রিকভাবে সমস্যা প্রত্যক্ষণ। অর্থাৎ অন্তর্দৃষ্টি শিখন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো যে সামগ্রিকভাবে সমস্যাকে প্রত্যক্ষণ করা। অর্থাৎ শিক্ষার্থীরা অন্তর্দৃষ্টির মাধ্যমে সমাধানকল্পে সমস্যার সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করবে। এটিকে যদি আমরা একটু উদাহরণ সহযোগে বোঝার চেষ্টা করি তাহলে এরকমভাবে বলা যায় যে ফরাসি বিপ্লবের কারণ বা অথবা সিপাহী বিদ্রোহের কারণ, এটি প্রথমে ছাত্রদের সামনে উপস্থাপন করতে হবে সমস্যার আকারে। তারপর শিক্ষার্থীদের যে ফরাসি বিপ্লবের কারণ, প্রতিটা কারণ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। অর্থাৎ আমরা সমস্যাটিকে সামগ্রিকভাবে প্রথমে দেখি, তারপর
আংশিক বা খণ্ড খণ্ড আকারে, খণ্ড খণ্ডভাবে কখনোই নয়। 2 নম্বর বৈশিষ্ট্য পৃথকীকরণ ও সামান্যীকরণ। অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখনের 2 নম্বর বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল পৃথকীকরণ ও সামান্যীকরণ। পৃথকীকরণ বা সামান্যীকরণ ব্যাপারটি কি? যে কেবলমাত্র প্রাসঙ্গিক অংশগুলি বেছে নেওয়ার পদ্ধতি হলো পৃথকীকরণ, এবং এরপরে প্রাসঙ্গিক অংশগুলির পরিপ্রেক্ষিতে একটা সাধারণ সূত্র নির্ণয় করাই হলো সামান্যীকরণ। অর্থাৎ পৃথকীকরণ এবং সামান্যীকরণ ব্যাপারটি যদি আমরা একটি উদাহরণ সহযোগে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এভাবে উদাহরণ দিতে পারি যে ধরে নাও ফুলের উদাহরণ দিচ্ছি। যে ফুল বিভিন্ন ধরনের হতে পারে, গন্ধযুক্ত, গন্ধহীন, সুন্দর ফুল, লাল ফুল, নীল ফুল, সবুজ ফুল, বেগুনি ফুল ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো এই যে ফুল এর কথা আমি বললাম, তো এদের নিজস্ব কিছু গুণ বা বৈশিষ্ট্য আছে, এবং এই গুণ বা বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতেই আমরা এদেরকে পৃথকীকরণ এবং সামান্যীকরণ করব। উদাহরণস্বরূপ আমি গুণ বা বৈশিষ্ট্য ধরছি গন্ধযুক্ত এবং গন্ধহীন। অর্থাৎ যে সমস্ত ফুলগুলো গন্ধ আছে সেগুলোকে একদিকে করলাম, এবং যে সমস্ত ফুলগুলো গন্ধ নেই সেগুলোকে আমি আর একদিকে করলাম। এইভাবে আমি পৃথকীকরণ তাদের করলাম, এবং সেই পৃথকীকরণ করার পর একটি সাধারণ বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে তাকে আমি সামান্যীকরণ করব। এটাই হচ্ছে পৃথকীকরণ এবং সামান্যীকরণ। 3 নম্বর বৈশিষ্ট্য সমস্যার স্বরূপ উপলব্ধিকরণ। অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন পদ্ধতির এই পর্যায়ে, অর্থাৎ প্রাণীর পৃথকীকরণ এবং সামান্যীকরণের পর শিক্ষার্থীরা সমস্যার স্বরূপ উপলব্ধি করতে পারে। অর্থাৎ সমস্যার স্বরূপ বা প্রকৃতি বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে। অর্থাৎ ব্যক্তি প্রথমে সমস্যাটিকে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে, তারপর পৃথকীকরণ ও সামান্যীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার স্বরূপ উপলব্ধি করতে শেখে। পরের নম্বর বৈশিষ্ট্য পারস্পরিক সম্পর্ক নির্ণয়। পারস্পরিক সম্পর্ক নির্ণয়। সমস্যার স্বরূপ উপলব্ধি করার পর শিক্ষার্থী সমস্যার প্রাসঙ্গিক অংশগুলির মধ্যে পারস্পরিক একটি সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করে। অর্থাৎ এই শিখনে ব্যক্তি বা শিক্ষার্থী বিভিন্ন উপাদানগুলির সঙ্গে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করে, যদিও তার অভিজ্ঞতা, বুদ্ধি, শিখন এবং পরিস্থিতি ও প্রাথমিক প্রচেষ্টার উপর অনেকাংশে এই ধরনের শিখন বা অন্তর্দৃষ্টিমূলক শিখন নির্ভরশীল। পরের নাম্বার হঠাৎ সমস্যার সমাধান করা। যখন সমস্যার স্বরূপ শিক্ষার্থীর কাছে পরিষ্কার এবং সমস্যার প্রাসঙ্গিক অংশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে সমর্থ হয়, তখনই হঠাৎ করে সমস্যাটি সমাধান করে ফেলতে পারে ব্যক্তি বা প্রাণী। পরের নাম্বার বৈশিষ্ট্য অন্তর্দৃষ্টি জাগানো বা অন্তর্দৃষ্টির বিকাশ। প্রাণী সমস্যামূলক পরিস্থিতিতে হঠাৎ প্রত্যক্ষণকে গেস্টাল্ট মনোবিদগণ বা অন্তর্দৃষ্টিবাদী মনোবিদগণকে অন্তর্দৃষ্টি বলেছেন। তারা মনে করেন যে অন্তর্দৃষ্টি জাগরিত না হলে শিখন সম্ভব নয়। সুতরাং অন্তর্দৃষ্টি জাগরিত করা এই শিখনের প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা আরেকটু যদি অন্যভাবে বলতে চাই এটাকে, তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে প্রথমত প্রাণী সমস্ত পরিবেশকে প্রত্যক্ষণ করে, শিখন পরিবেশকে প্রত্যক্ষণ করে এবং সমস্যা সমাধানের জন্য প্রত্যক্ষণের পূর্বে সমস্যাটির সমগ্র অংশের মধ্যে একটা সম্পর্ক খুঁজে বার করার চেষ্টা করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি যেটি দেখা হয় যে একবার প্রত্যক্ষণের মাধ্যমে সমস্যার সমাধান করতে শেখা হয়ে গেলে, অর্থাৎ শিক্ষার্থী যদি
একবার প্রত্যক্ষণের মাধ্যমে বা অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার সমাধান করতে শেখে, তো এই ধরনের বা এই জাতীয় বা সমজাতীয় যদি একই সমস্যা দ্বিতীয়বার শিক্ষার্থীর সামনে উপস্থিত হয়, তাহলে কিন্তু সে নিজেই যে কোনো সমস্যার সমাধান করতে শেখে, এবং এই সমাধান করতে শেখাটাকেই বলা হচ্ছে অন্তর্দৃষ্টি জাগানো বা অন্তর্দৃষ্টির বিকাশ ঘটানো। পরের নাম্বার বৈশিষ্ট্য মানসিক ক্ষমতা। অন্তর্দৃষ্টি শিখন কৌশলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানসিক ক্ষমতা। অর্থাৎ বলা হচ্ছে যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলটি যান্ত্রিক নয়। অর্থাৎ এখানে বুদ্ধি, চিন্তন এবং বিচারকরণ ইত্যাদি মানসিক ক্ষমতার উপর অনেকাংশে বা সম্পূর্ণটাই নির্ভরশীল। তাই উন্নত ক্ষমতা সম্পন্ন প্রাণীরাই বা শিক্ষার্থীরাই এই ধরনের শিখন কৌশলে বেশি কার্যকরী হয় বা বেশি ফলপ্রসূ হয়। তোমাদের জানার জন্য বলতে হয় যে কহুলার যে পরীক্ষাটি করেছিলেন তিনি ইতর শ্রেণী প্রাণীদের উপরে করলেও তিনি ইতর শ্রেণী প্রাণীদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান প্রাণী শিম্পাঞ্জিদের নিয়ে পরীক্ষা করেছিলেন, এবং শিম্পাঞ্জিদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান ছিল সুলতান নামক শিম্পাঞ্জিটি, এবং তারই উপরে তিনি পরীক্ষা করেন। পরের নাম্বার বৈশিষ্ট্য প্রত্যক্ষণ কি? অন্তর্দৃষ্টি শিখনে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষণ, এবং এই প্রত্যক্ষণে প্রাণীর প্রত্যক্ষণ না হলে শিখন সম্ভব নয়। তাই সমাধানমূলক শিখন পরিস্থিতিতে প্রত্যক্ষণ একান্ত প্রয়োজন। অর্থাৎ প্রত্যক্ষণ না ঘটলে শিখন কখনোই কার্যকরী করা সম্ভব নয়। অর্থাৎ কারণ শিখন অনেকাংশে বাহ্যিক আচরণের চেয়েও আভ্যন্তরীণ আচরণের উপরেই নির্ভরশীল বলা হয়। তো মোটামুটি আমরা এখানে যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, 8টি বৈশিষ্ট্য আলোচনা করলাম। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সামগ্রিকভাবে সমস্যা প্রত্যক্ষণ করা, 2 নাম্বার পৃথকীকরণ ও সামান্যীকরণ, 3 নাম্বার সমস্যার স্বরূপ উপলব্ধিকরণ, 4 নাম্বার পারস্পরিক সম্পর্ক নির্ণয়, 5 নাম্বার হঠাৎ সমস্যার সমাধান করা, 6 নাম্বার অন্তর্দৃষ্টি জাগানো বা অন্তর্দৃষ্টির বিকাশ, 7 নাম্বার মানসিক ক্ষমতা, 8 নাম্বার প্রত্যক্ষণ। এই 8টি বৈশিষ্ট্য আমরা এখানে উল্লেখ করলাম। অর্থাৎ পরীক্ষায় যদি অন্তর্দৃষ্টি শিখনের বৈশিষ্ট্যগুলি আসে, তাহলে তোমাদের 8টি এই বৈশিষ্ট্য লিখতে হবে। এবং আরেকটু আমি মন্তব্য হিসাবে বা রিমার্কস হিসাবে এইভাবে আমি বলতেই পারি যে অন্তর্দৃষ্টি শিখন সামগ্রিক বোধের উপর নির্ভরশীল। বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে এই ধরনের শিখন পদ্ধতিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। যেমন দেখা যায় যে শিক্ষার্থী মূর্ত থেকে বিমূর্ত চিন্তা শক্তির বিকাশ ঘটায় এই শিখন পদ্ধতির সাহায্যে, এবং এই ধরনের শিখন পদ্ধতি যান্ত্রিকতা, স্মৃতি নির্ভর বা মুখস্থ নির্ভর বিদ্যা বা মুখস্থ নির্ভর পদ্ধতি হ্রাস করে বা কমায়। এবং আমরা এটাও বলতে পারি যে পাঠ্য বিষয়ের আভ্যন্তরীণ অর্থ উপলব্ধি করতেও এই ধরনের শিখন অনেকাংশে সহযোগিতা করে থাকে। এইভাবে এটাকে কমপ্লিট করা যায়। অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি আলোচনা করলাম যে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে এবং অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য কী, যে এই অন্তর্দৃষ্টিমূলক শিখনের যে আরও যে বিভিন্ন পার্ট রয়েছে এবং যে পরীক্ষাটি রয়েছে সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এখানে আলোচনা করা সম্ভব হলো না। আলোচনা করলে এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, সেজন্য এখানে